Hello friends, welcome to our new channel Learn More with Abdul. Learn More with Abdul চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমাদের টপিক ওয়াইজ ইংলিশ পেডাগোগি ক্লাসের ষষ্ঠ দিন। আজকে আমরা আরটিই অ্যাক্ট 2009 এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা ইংরেজির পাশাপাশি সিডিপি, ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেই থাকে। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং ডাব্লিউবি, প্রাইমারি টেট, সিটেট সহ বিভিন্ন টিচিং এক্সামে। তো চলো শুরু করা যাক। দেখো আরটিই অ্যাক্ট 2009। তো আরটিই মানে কি? আরটিই যার ফুল কথাটা হচ্ছে কি রাইট টু এডুকেশন অ্যাক্ট, অর্থাৎ শিক্ষার যে অধিকার আইন রয়েছে সেই শিক্ষার অধিকার আইন 2009 অর্থাৎ 2009 সালে কিন্তু এটা হয়েছিল। তো দেখো এখানে কি শিক্ষার অধিকার আইনে কি বলা হয়েছে, দেখো তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কিন্তু আমরা পয়েন্ট জেনে নেব। দেখো 86তম দেখো 86তম সংবিধান সংশোধনী আইন 2002 সাল, অর্থাৎ কি 2002 সালে 86তম সংবিধান সংশোধন হয়েছিল এবং তার সাথে কিন্তু এই শিক্ষার অধিকার আইন এটাকে কিন্তু ইনক্লুড করা হয়, যেটা 21-এর A নম্বর ধারায় রয়েছে। তো এখান থেকে প্রশ্ন এসে থাকে যে শিক্ষার অধিকার আইন 2009 এটা কততম সংবিধান সংশোধনী বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যাকে বলা হয়। তো এটা হয়েছিল কি 86তম সংবিধান সংশোধন হয়েছিল। তো সালটা কত ছিল? 2002 সালে, অর্থাৎ 2002 সালে 86তম সংবিধান সংশোধন আইনের দ্বারা এই শিক্ষার অধিকার আইন এটাকে ইনক্লুড করা হয়। তো এখন কোথায় ইনক্লুড করা হয়? তো 21-এর A নম্বর ধারায়, 21-এর A নম্বর ধারায় এই শিক্ষার অধিকার আইন 2009 এটাকে ইনক্লুড করা হয়। তো এটা ছিল প্রথম পয়েন্ট। তারপরে দেখো পরে রয়েছে, দেখো এখানে প্রপোজড ইন 2009 4 আগস্ট। প্রপোজড ইন 2009 4 আগস্ট, অর্থাৎ এই যে শিক্ষার অধিকার আইন 2009 এটা কবে গৃহীত হয়? প্রপোজড মানে কি এটা প্রথমে পাস হয় কত সালে বা গৃহীত হয়? দেখো এখানে 2009 4 আগস্ট, অর্থাৎ 4 আগস্ট 2009 সালে। আর কবে এটা লাগু হয়? দেখো বাস্তবায়ন বা লাগু হয়, বা ইংরেজি যাকে বলা হয় এফেক্ট অন, অর্থাৎ কত তারিখে এই শিক্ষার অধিকার আইনটা লাগু হয়, অর্থাৎ বলবৎ করা হয়, মানে ওই দিন থেকে কিন্তু এই আইনটা একদম সরাসরি ভাবে লাগু হয়, মানে বাস্তবায়ন করা হয়। তো সালটা কত ছিল? দেখো 1 এপ্রিল 2010 সাল, অর্থাৎ 2010 সালের 1 এপ্রিল এই আইনটা বাস্তবায়ন বা এফেক্ট বা কার্যকরী করা হয়। আর এটা কত সালে প্রপোজড করা হয়, গৃহীত হয়? 2009 4 আগস্ট। এই দুটো পয়েন্টে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা একটু লিখে নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে শিক্ষার অধিকার আইনটা কত সালে গৃহীত হয়, প্রপোজড হয়। তাহলে প্রপোজড হয় থাকতে হবে 4 আগস্ট 2009। আর কত সালে লাগু হয় বা এফেক্ট বা কার্যকারী হয়? তো এর উত্তর হয়ে যাবে কি 1 এপ্রিল 2010 সাল। এখানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা তোমরা একটু ভালোভাবে লিখে নেবে। তো চলে যাবো, দেখো পরে আমাদের নিচে কি রয়েছে। তারপর দেখো 3 নম্বরে কি রয়েছে? ফ্রি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ কি আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী শিক্ষার্থীদের কি প্রথম থেকে, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত তাদের ফ্রি মানে হচ্ছে অবৈতনিক এবং কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক, অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এর বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষাদানের কথা বলা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কোনো টাকা পয়সার ব্যাপারটা থাকছে না এবং সবার ক্ষেত্রে কিন্তু এডুকেশন মাস্ট, এটা প্রথম থেকে অষ্টম শ্রেণী। এটাই ছিল 3 নম্বর পয়েন্ট। তারপর দেখো তারপরে 6 থেকে 14 বছর ফর নর্মাল চাইল্ড, এই যে শিক্ষার অধিকার আইন এটা কিন্তু কত থেকে কত সাল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য, যারা নর্মাল চাইল্ড বা সাধারণ শিশু রয়েছে বা যারা হচ্ছে নর্মালি চাইল্ড, তাদের জন্য 6 থেকে 14 বছর পর্যন্ত এই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। আর তারপরে দেখো যারা ডিসেবলড চাইল্ড বা যারা অক্ষম শিশু বা যাদের কোনো রকম শারীরিক বা মানসিক দিক থেকে যারা হচ্ছে কি পিছিয়ে পড়া বা ডিসএবলড বা অক্ষম শিশুদের জন্য কিন্তু 6 থেকে 18 বছর
পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দানের কথা বলা হয়েছে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু এসে থাকে যে নর্মাল চাইল্ড, দেখো এখানে নর্মাল চাইল্ড কথা থাকলে কি হয়ে যাবে, নর্মাল চাইল্ডের ক্ষেত্রে 6 থেকে 14 বছর, আর ডিসেবল যারা অক্ষম শিশু রয়েছে তাদের জন্য 6 থেকে 18 বছর। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে দেখো প্রহিবিটস বা আরটি অ্যাক্ট অনুযায়ী কোনগুলো আমাদের করা যাবে না, বা কোন কোন জায়গাগুলোতে আমাদের রেস্ট্রিকশন রয়েছে, বা এই ব্যাপারটা প্রহিবিটস মানে হচ্ছে করা যাবে না, বা আরটি অ্যাক্ট বাধা দিয়েছে। তো দেখো 1 নম্বর কি দিয়েছে, ফিজিক্যাল অর মেন্টালি হ্যারাসমেন্ট করা যাবে না, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কোনো রকমের মানসিক বা শারীরিক শাস্তি প্রদান করা যাবে না। সাপোজ ধরো কোনো শিক্ষার্থী ক্লাসে কোনো একটা ম্যাথ পারলো না, সেক্ষেত্রে তাকে বেদ প্রহার করা বা তাকে মানসিক শাস্তি দেওয়া, টোন টিটকারি করা, এগুলো কিন্তু করা যাবে না। এটা এটা পুরোপুরিভাবে আরটি অ্যাক্ট অনুযায়ী কিন্তু এটাকে নিষেধ করা হয়েছে। তারপরে দেখো রয়েছে নো ডিসক্রিমিনেশন বেসড অন জেন্ডার, কাস্ট, ক্লাস, রিলিজিয়ান। এক্ষেত্রে দেখো কোনো লিঙ্গ, জাতি, শ্রেণী বা ধর্ম অনুযায়ী কিন্তু কোনো শিক্ষার্থীকে ভেদাভেদ, ডিসক্রিমিনেশন মানে কি, ভেদাভেদ করা যাবে না, যে তারা অন্যান্য কাস্টের বলে তাদেরকে অবহেলা করলাম, বা সেই হ্যান্ডিক্যাপ বলে তাকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হলো না, বা তার পড়া ধরা হলো না, বা শিক্ষাক্ষেত্রে তাকে নির্দিষ্টভাবে গুরুত্ব দেওয়া হলো না, এই ব্যাপারটা কিন্তু কোনোভাবে করা যাবে না। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে সমান সুযোগ দিতে হবে। কারণ কি, এডুকেশন ফর অল, অর্থাৎ সকলের যে শিক্ষার সমান অধিকার রয়েছে সেটা বলবৎ করতে হবে। কোনোরূপ জাতি, ধর্ম, বর্ণ অনুযায়ী কিন্তু তাদেরকে কোনোরূপ ভেদাভেদ করা চলবে না, এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। তারপরে দেখো 2 নম্বর পয়েন্টে কি রয়েছে, ফ্রি এডুকেশন নো মানি। ফ্রি এডুকেশন মানে কি, কোনোরূপ পয়সা নেওয়া যাবে না, ঠিক আছে। এই যে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত শিক্ষার্থীদের অবৈতনিক কোনোরূপ বেতন ছাড়াই শিক্ষা দিতে হবে, নো মানি, কোনোরূপ বেতন কিন্তু নেওয়া চলবে না, এটাও কিন্তু আরটি অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে। তারপর দেখো 3 নম্বর কি বলা হয়েছে, প্রাইভেট টিউশন করা যাবে না গভর্নমেন্ট টিচারকে, অর্থাৎ যে সরকারি শিক্ষক রয়েছে তাদের কোনোরূপ প্রাইভেট টিউশনই করা যাবে না, এটাও কিন্তু নিষেধ করেছে আরটি অ্যাক্ট 2009। কিন্তু বর্তমানে আমরা দেখে যাই কি, অনেক গভর্নমেন্ট টিচারও কিন্তু ভালো ভালো প্রাইভেট টিউশনের সাথে যুক্ত, কিন্তু এটা টোটালি ব্যান করেছে আরটি অ্যাক্ট 2009। এই কথাটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তারপর দেখো 4 নম্বর পয়েন্টে কি রয়েছে আমাদের, অ্যাংজাইটি বা স্ট্রেস চাপানো যাবে না জয়ফুল লার্নিং, অর্থাৎ দেখো শিক্ষার্থীদেরকে কোনোরূপ বোঝা বা তাদের উপর কোনোরূপ চাপ দেওয়া যাবে না, অর্থাৎ শিক্ষার্থীরা এমনভাবে শিখবে তারা জয়ফুল লার্নিং, অর্থাৎ আনন্দ সহকারে বা স্ট্রেসহীন বা কোনোরূপ চাপ ছাড়াই তারা আনন্দ সহকারে জয়ফুল লার্নিং হতে হবে। শিক্ষার্থীদের উপর কোনো বাড়তি বোঝা বা চাপ দেওয়া চলবে না। তাই এই যে টিচার হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে, শিক্ষার্থীরা যাতে যে ব্যাপারটা আমরা পড়াচ্ছি সেটা যেন তারা কোনোরূপ অ্যাংজাইটি বা স্ট্রেস হিসাবে না নেয়, তাদের কাছে যেন টিচিংটা জয়ফুল লার্নিং হয়ে থাকে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপর দেখো 9 নম্বর পয়েন্টে কি রয়েছে, দেখো এখানে আরটি অ্যাক্ট অনুযায়ী শ্রেণীকক্ষ হবে টু এনগেজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস অ্যান্ড প্রোভাইড স্পেশাল ট্রেনিং টু এনেবল দ্য চাইল্ড টু কাম আপ টু এজ অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং লেভেল। অর্থাৎ আরটি অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে যে শিক্ষার্থীদেরকে তাদের নিজস্ব এজ মানে কি, তাদের বয়স অনুযায়ী, অর্থাৎ সাপোজ তাদের বয়স অনুযায়ী তাদেরকে নির্দিষ্ট ক্লাস বা শ্রেণীতে তাদেরকে ভর্তি করাতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা যে যে বয়সে, অর্থাৎ সাপোজ ধরো কেউ 7-8 বছরে, সেক্ষেত্রে তাকে কোন ক্লাসে দিবে, সেক্ষেত্রে তারা ওই যে 6 বছর বা 5 বছর থেকে যে শিক্ষার্থীদের প্রাইমারি স্কুলে ভর্তি, এই ব্যাপারটা, অর্থাৎ তাদের এজ যেরকম এজ অনুযায়ী তাদেরকে নির্দিষ্ট ক্লাসে দিতে হবে, এবং তার পাশাপাশি প্রোভাইড স্পেশাল ট্রেনিং টু এনেবল দ্য চাইল্ড টু কাম আপ টু এজ অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং লেভেল, অর্থাৎ শিক্ষার্থীরা তাদেরকে এক্সট্রাভাবে বা স্পেশাল ট্রেনিং দিতে হবে, বা স্পেশাল ভাবে তাদেরকে ট্রেনিং দিতে হবে, যাতে করে তারা শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের লেভেলে আসতে পারে, অর্থাৎ তাদের অন্যান্য শিক্ষার্থীর যে লার্নিং লেভেল আছে সেই লেভেল আনার জন্য একজন শিক্ষক কি করতে পারেন, তাদের জন্য স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে, এই ব্যাপারটা।
তো আরটি এটা থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে যে আরটি অ্যাক্ট অনুযায়ী শ্রেণীকক্ষ কীরকম হবে। তো আরটি অ্যাক্ট অনুযায়ী শ্রেণীকক্ষ হবে কি এজ অনুযায়ী, অর্থাৎ শিক্ষার্থীরা যে বয়সে সেই বয়স অনুপাতে কিন্তু তাদেরকে নির্দিষ্ট ক্লাসে ভর্তি করাতে হবে এবং তার পাশাপাশি তাদেরকে স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করাতে হবে, যাতে করে শ্রেণীর স্বাভাবিক শিক্ষার্থীদের সাথেই তাদের বা শ্রেণীর স্বাভাবিক শিক্ষার্থীদের যে লার্নিং একটা লেভেল বা স্তর রয়েছে সেই স্তরে যাতে করে তারা আসতে পারে। চলে যাব তার পরের, দেখো আমাদের 10 নম্বর পয়েন্টে কি রয়েছে, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ এভরি চাইল্ড, অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীদেরকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে। মানে কি তাদেরকে বৌদ্ধিক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক এরকম অলরাউন্ড ডেভেলপমেন্ট, কেবলমাত্র তাদেরকে যে বৌদ্ধিক বা তারা পড়ালেখায় ভালো এই ব্যাপারটায় তাদের ডেভেলপমেন্ট করলে চলবে না। পড়ালেখায় ভালো হওয়ার পাশাপাশি তারা সামাজিক কীভাবে মেলামেশা করছে বা সমাজে তার গুরুত্বটা বা সামাজিক সে মেলামেশা করতে পারছে কিনা, তার পাশাপাশি দৈহিক অর্থাৎ ফিজিক্যালি দিক থেকে সে স্ট্রং কিনা, এই পুরো ব্যাপারটা কিন্তু শিক্ষার্থীদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে এই ব্যাপারটা। তারপর দেখো 11 নম্বর পয়েন্টে কি রয়েছে, RT Act mandates all the private school to reserve 25% of the seat for children belonging to socially disadvantaged and economically weaker section। তো RT Act অনুযায়ী বলা হয়েছে যে চিলড্রেন সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ মানে যারা সামাজিক দিক থেকে ডিসঅ্যাডভান্টেজ মানে কোনরূপ যারা সুযোগ সুবিধা বঞ্চিত এবং ইকোনমিক্যালি উইকার মানে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এবং সামাজিক দিক থেকেও পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য কি তাদের জন্য আলাদাভাবে 25% সংরক্ষণ রাখার কথা কিন্তু বলেছে প্রাইভেট স্কুলগুলোকে। মানে কি হয়ে থাকে দেখো প্রাইভেট স্কুলে কি 25% সংরক্ষণ এটা কিন্তু রয়েছে, কারণ সংরক্ষণটা কাদের জন্য দেওয়া হয়ে থাকে, যারা ইকোনমিক্যালি উইকার বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণী বা সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শ্রেণীদের জন্য প্রাইভেট স্কুলে কিন্তু 25% সংরক্ষণ এটা কিন্তু হয়ে থাকে। তো এটা এখানে বলা হয়েছে। তারপর দেখো পিটিআর, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে পিটিআর ফুল ফর্মটা কিন্তু এসে থাকে রাজস্থান টেটে কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিটিআর। তো পিটিআর এর ফুল ফর্ম হচ্ছে কি পিপলস টিচার রেশিও, অর্থাৎ শিক্ষার্থী পিছু বা কতজন শিক্ষার্থীর পিছু কতজন টিচার লাগবে এই ব্যাপারটা। তো পিটিআর এর ফুল ফর্ম হচ্ছে কি পিপলস টিচার রেশিও, কতজন শিক্ষার্থীর পিছু কতজন শিক্ষক এই যে অনুপাত এটাকে বলা হয়ে থাকে পিটিআর। তো দেখো প্রাইমারি ক্ষেত্রে কি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 30:1 মানে কি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রতি 30 জন স্টুডেন্টের পিছনে একজন করে টিচার লাগবে, আর আপার প্রাইমারি ক্ষেত্রে প্রতি 35 জন স্টুডেন্টের পিছু একজন করে টিচার। তো এটাই ছিল পিটিআর বা পিপল টিচার রেশিও। প্রাইমারি ক্ষেত্রে 30:1 মানে 30 জন শিক্ষার্থীর পিছনে একজন টিচার, আর আপার প্রাইমারি ক্ষেত্রে হচ্ছে 35 জন টিচারের পিছনে 35 জন স্টুডেন্টের পিছনে একজন করে টিচার থাকতে হবে। এটা কিন্তু RT Act 2009 অনুযায়ী বলা হয়েছে। তারপর দেখো রয়েছে এখানে কি বিল্ডিং সম্পর্কে কিন্তু বলেছে, অর্থাৎ একটা বিদ্যালয়ের স্ট্রাকচার বা গঠন বা বিল্ডিং বা কি কি সুযোগ সুবিধা থাকতে হবে এটা সম্পর্কে কিন্তু RT Act বলেছে। তো দেখো এখানে বিল্ডিং সম্পর্কে কি বলেছে, দেখো প্রত্যেক শিক্ষকের জন্য একটা ক্লাসরুম অ্যান্ড 1 ক্লাসরুম ফর হেড টিচার, অর্থাৎ যতজন শিক্ষক থাকবে তাদের পিছনে কিন্তু এক একটা করে ক্লাসরুম থাকবে এবং তার পাশাপাশি হেড টিচার অর্থাৎ প্রধান শিক্ষকের জন্য কিন্তু একটা আলাদা ক্লাসরুম থাকবে বা একটা আলাদা রুম থাকবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে 2 নম্বরে বয়েজ অ্যান্ড গার্লস সেপারেট টয়লেট, অর্থাৎ ছেলে মেয়েদের জন্য আলাদাভাবে শৌচালয়ের কিন্তু ব্যবস্থা থাকবে, এটা কিন্তু RT Act অনুযায়ী বলা হয়েছে। তারপরে দেখো মিড ডে মিলের ব্যবস্থা থাকবে, তার জন্য তোমাদের মধ্যাহ্নকালীন স্কুলগুলোতে আহার দেওয়া হয়, এটাও কিন্তু RT Act বলেছে। তারপর পাশাপাশি বলেছে যে প্রতিটি বিদ্যালয়ে কি থাকবে একটা করে প্লে গ্রাউন্ড, সেফ ড্রিঙ্কিং ওয়াটার থাকবে, অর্থাৎ প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার জন্য শিক্ষার্থীদের একটা আলাদা প্লে গ্রাউন্ড থাকবে এবং তার পাশাপাশি পানীয় জলের সুব্যবস্থা থাকতে হবে, এটাও কিন্তু বলেছে। তো এগুলো হচ্ছে কি RT Act স্কুল বিল্ডিং বা ক্যাম্পাস বা স্কুলে কী কী সুযোগ সুবিধা থাকবে সম্পর্কে বলেছে। তারপরে দেখো ওয়ার্কিং ডেজ, এটা দেখো ওয়ার্কিং ডেজ অর্থাৎ
365 দিনের মধ্যে হচ্ছে কতদিন স্কুল খোলা থাকতে হবে, এই ব্যাপারটাও কিন্তু আরটি অ্যাক্ট মেনশন করেছে। তো দেখো এখানে 200 ওয়ার্কিং ডেজ 1 থেকে 5, অর্থাৎ কি প্রথম থেকে পঞ্চম শ্রেণী এই ক্লাসের জন্য কি 200 ওয়ার্কিং ডে, অর্থাৎ বছরে যে 365 দিন রয়েছে 365 দিনের মধ্যে 200 দিন স্কুল খোলা রাখতে হবে। কাদের জন্য? যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের 365 দিনের মধ্যে 200 দিন স্কুল খোলা রাখতে হবে। আর যদি আমরা ঘন্টার দিক থেকে হিসাব করি তাহলে হবে কত? 800 ঘন্টা। ঠিক আছে, এই 800 ঘন্টা স্কুল খোলা রাখতে হবে। আর যদি সপ্তাহের দিক থেকে হিসাব করি উইক, তাহলে কত হবে আমাদের কাছে? 45 আওয়ার, মানে হচ্ছে 45 ঘন্টা কিন্তু তাদেরকে পঠন পাঠন করাতে হবে। এটাও কিন্তু আরটি অ্যাক্ট মেনশন করেছে। তো 365 দিনের মধ্যে 200 ওয়ার্কিং ডে, 1 থেকে হচ্ছে 5 ক্লাস, আর ঘন্টার দিক থেকে বিচার করলে 800 ঘন্টা, এবং সেটা সপ্তাহে হয়ে যাবে কি? সপ্তাহে 45 ঘন্টা অবশ্যই কিন্তু শ্রেণীর পঠন পাঠন বা স্কুল খোলা রাখতে হবে। তারপরে দেখো 220 দিন, ঠিক আছে, 6 থেকে 8 ক্লাস, অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বছরে 220 দিন স্কুল খোলা রাখতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো 200 দিন ছিল, আর 6 থেকে 6 থেকে 8 ক্লাস পর্যন্ত 220 দিন, এবং যদি ঘন্টার দিক থেকে হিসাব করা হয় তাহলে বছরে 1000 ঘন্টা কিন্তু স্কুল খোলা রাখার কথা বলেছে এই আরটিই অ্যাক্ট। এই ছিল ওয়ার্কিং ডেজ। তারপরে দেখো আমাদের পরের স্লাইডে কি আছে, এখানে পিওয়াইকিউ, অর্থাৎ যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে এখান থেকে, এই টপিকটা থেকে কিন্তু আমরা দেখে নেবো। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে এখানে, দেখো এখানে এই প্রশ্নটা কিন্তু 2023 প্রাইমারি ডেটে কিন্তু এসেছিল। ঠিক আছে, অর্থাৎ 2023 যে ডাব্লিউপি প্রাইমারি টেট হয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো এইখানে এটা কিন্তু একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রশ্নটা কি ছিল, বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশু শিক্ষার আইন মানে কি আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী কোন কথাটা সঠিক, অর্থাৎ নিম্নে কয়েকটা বক্তব্য দিয়ে আছে, তার মধ্যে আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী কোন বক্তব্যটা সঠিক। তো দেখে নেবো অপশনগুলো। তো অপশনগুলোতে দেখো কি রয়েছে, দেখো প্রথম অপশনে কি রয়েছে, বন্ধুত্বপূর্ণ ও শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ, অর্থাৎ কি ক্লাসরুম কিরকম হয়ে থাকবে, বন্ধুত্বপূর্ণ ও শিশুকেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক, মানে কি এক্ষেত্রে শিক্ষার্থীর রুচি আগ্রহ ও প্রভৃতিকে গুরুত্ব দিবে, অর্থাৎ শিক্ষক এখানে প্যাসিভ থাকবে, টিচার বেশি অ্যাক্টিভ থাকবে, আর শিক্ষার্থীর রুচিকে গুরুত্ব দেওয়া হবে। এটা কিন্তু সঠিক রয়েছে। তারপরে পয়েন্টগুলো আমরা দেখে নেবো যে 2 নম্বরে দেখো কি রয়েছে, অতিরিক্ত কোচিং এর ব্যবস্থা করা, কোচিং এর ব্যবস্থা, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এটা করা যাবে না যে শিক্ষার্থীদের আলাদা কোচিং এ ভর্তি করার ব্যাপারে বলতে হবে, এটা কিন্তু হবে না। তারপর দেখো লেখাপড়া না করলে শাস্তির ব্যবস্থা করতে, শিক্ষার্থীরা যদি পড়াশোনা না করে তাহলে তাদেরকে কি ফিজিক্যালি হ্যারাসমেন্ট বা মেন্টালি শাস্তি দেওয়ার ব্যবস্থা, এটা কিন্তু করা যাবে না। কোনোরূপ শাস্তি দেওয়ার কথা কিন্তু কোনো আইনে কিন্তু বলেনি শিক্ষার্থীদের, তাহলে এটা বাদ হয়ে যাবে। তারপরে দেখো রয়েছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা কম গুরুত্ব দেওয়া, এটা কিন্তু ভুল। এই যে কম গুরুত্ব লয়, মাতৃভাষার বর্তমানে যে এনইপি এসেছে, এই এখানে এনইপিটাও কিন্তু কি 2020 অনুযায়ী কিন্তু মাতৃভাষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে কোনোরূপ ভাবে আমাদের মাতৃভাষা মাধ্যমে শিক্ষায় কম গুরুত্ব দেওয়া চলবে না। মাতৃভাষায় কিন্তু সব আইনে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতেও দিয়েছে, তার পাশাপাশি এনইপি 2020তেও কিন্তু মাতৃভাষার গুরুত্ব সবচাইতে বেশি দেওয়া হয়, তাহলে এই পয়েন্টটা হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন 1, অর্থাৎ শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ ও শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করে শিক্ষককে শেখাতে হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা দেখো কি রয়েছে, যে আরটি অ্যাক্ট এফেক্ট ইন ইন্ডিয়া এক্সেপ্ট জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট অন, এটা দেখো উত্তরপ্রদেশ স্টেটে কিন্তু এসেছিল, এটা উত্তরপ্রদেশ স্টেট 2013 সালে কিন্তু প্রশ্নটা এসেছিল। তো এখানে বলা হয়েছে যে আরটি অ্যাক্টটা কত সালে এফেক্ট হয়, এফেক্ট মানে হচ্ছে লাগু হয় বা কার্যকরী করা হয় বা বাস্তবায়ন করা হয়। তো দেখো সালটা কত ছিল, 1 নম্বরে দেখো 5ই আগস্ট 2009, 2 এ রয়েছে তো 1 এপ্রিল 2010, তারপরে 1 জুলাই 2010। তো আরটি অ্যাক্ট এফেক্ট হয় কত সালে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নম্বর 2, অর্থাৎ 1 এপ্রিল 2010 সালে আরটি অ্যাক্ট এফেক্ট বা বাস্তবায়ন বা কার্যকারী করা হয়। আর যদি বলে আরটি অ্যাক্ট প্রপোজড বা কত সালে ওই অ্যাক্টটা পাস করা হয়, তো সেক্ষেত্রে হয়ে যাবে কি
4 আগস্ট 2009। প্রপোজ থাকলে কত হবে? 4 আগস্ট 2009। যদি এফেক্ট বা কার্যকরী বা বাস্তবায়ন কথাটা থাকে তাহলে হয়ে যাবে কি 1 এপ্রিল 2010। তো এই ছিল বিগত বছরের প্রশ্ন। তো ক্লাসটা যদি তোমাদের কাছে খুবই হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।